কণ্ঠে কম্পন ভাব বুঝতে পেরে অধর কোণে বাঁকা হাসি টেনে আনলো রুদ্র। নির্ভীতে ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়িয়ে পিছন দিক থেকেই মাথার ওপর দিয়ে আড়াআড়িভাবে ওড়নাটা পরিয়ে দিল। মাথা ঝুঁকিয়ে কানের কাছে ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, ভয়াবহ রেগে গেলে কণ্ঠ কেঁপে যায় নাকি ভয়াবহ ভয় পেলে? হ্যাঁ, উত্তর দিল না সে। রুদ্রর উত্তপ্ত নিঃশ্বাস ঘাড় কান ছুঁয়ে দিতেই চট করে সরে রুমের বাহিরে চলে গেল। রুদ্র ভাবুক দৃষ্টিতে দরজার পানে কয়েক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। হৈমি আর রুমেই এলো না। রুদ্র নিজের মতো তৈরি হয়ে প্রয়োজনীয় কিছু ফাইল নিয়ে চলে গেল। কাজের মেয়েটা সকালে রান্না করে দিয়ে চলে গেছে, আজ আর আসবে না। তার বাহিরে থেকেই দরজা লক করে গেল সে। প্রেম ভালোবাসা আলাদা দুটো বিষয় হলেও এরা একে অপরের পরিপূরক। কে জানতো সেই বৃষ্টিস্নাত ছাদে খোলা আকাশের নিচে শাড়ি পরিহিত 17 বছরের কিশোরী কন্যাকে দেখে রুদ্রর হৃদয়ে তীক্ষ্ণ হয়ে কোনটি নাড়া দিয়েছিল? প্রেম নাকি ভালোবাসা? রুদ্র তা নিজেও ঠাউর করতে পারেনি, আজও পারে না, হয়তো কোনো দিন পারবেও না। শুধু জানে তার নিঃশ্বাস আটকে গিয়েছিল। যখন নিঃশ্বাস ফিরে এলো বুঝতে পেরেছিল তার শ্বাস প্রশ্বাসগুলো বড্ড অস্বাভাবিক। সেই অস্বাভাবিকতা তো উন্মাদ করে দিয়েছিল। প্রতি ক্ষণে ক্ষণে তার মস্তিষ্ক বিগড়ে দিত, অন্তঃকোণ উঁকি দিত অন্যরকম মাদকতা, আশা আকাঙ্ক্ষা, কত শত চাওয়া। সে সবের পরিণতি হিসেবেই তো আজ হৈমি তার বউ, যাকে দেখে বিশেষ কিছু অনুভব করেছিল সে। সে বিশেষত্বের সান্নিধ্য বুঝি আজই প্রথম পেল। ভাবুক দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে আছে রুদ্র। ঝিনুক বলল, গাড়ি স্টার্ট দিব? রুদ্র হুঁশ ফিরেছে এমন ভাবে চমকে উঠল। ঝিনুক বলল, কোনো সমস্যা? অনেক লেট হয়ে গেছে, স্টার্ট দি। রাদীপ ভাইকে কার্যক্রম শুরু করে দিতে বল, আমার পৌঁছাতে আরো 30 মিনিট লাগবে। রুদ্র অফিস 15 মিনিটের পথ, অথচ সে বলছে 30 মিনিট লাগবে। ঝিনুক বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কিন্তু ভাই 15 মিনিটেই তো পৌঁছাবো। তোরে কিছু বলো না রুদ্র। ফাইল ফোন সব গাড়িতে রেখে তড়াক করে নেমে ছুটল নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে, হৈমির কাছে। মেয়েটা এত যত্ন নিয়ে ভালোবেসে খাওয়ালো তাকে, অথচ সে খেয়েছে কিনা জানাই হলো না। সারাদিন একা একা বাসায় কি করবে সেটাও বলে দেওয়া হলো না। যদি ভয় পায় কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবে? একটা ফোনও রেখে যায়নি। এমন অজস্র চিন্তা মাথায় রেখেই ফ্ল্যাটের সামনে গিয়ে হাজির হলো সে। তড়িৎ লক খুলে ভিতরে ঢুকে প্রথমে শোবার ঘর, পরে রান্নাঘরে গেল। না পেয়ে উত্তেজিত হয়ে হাঁক ছাড়ল হৈমি বলে। সঙ্গে সঙ্গে এঁটো হাতে ডাইনিং রুম থেকে বেরিয়ে এলো হৈমি। ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কপট রাগ দেখিয়ে রুদ্র বলল, খাচ্ছ? ড্রয়িং রুমে বসে খেলে পারতে। ওমা, আপনি তো বলেছেন খাওয়ার সময় টিভি না দেখতে। কি মুশকিল বলুন তো। আপনি কিন্তু কথার হেরফের করছেন। এই বলছেন খাওয়ার সময় টিভি দেখবে না, ড্রয়িং রুমে আসবেই না। এই বলছেন ড্রয়িং রুমে বসেই খেলেই পারতে। রুদ্র থতমত খেয়ে গিয়ে বলল। খাওয়া শেষ করে এসো। হৈমি খাওয়া শেষ করে রুমে আসতেই 2 পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে থাকতে দেখলো রুদ্রকে। তার উপস্থিতি টের পেয়ে রুদ্র বলল, বেলকনিতে যাওয়ার প্রয়োজন নেই, দরজাটা লক করে দিয়েছে। হৈমি কিছু বলল না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুদ্র থম মেরে থেকে পুনরায় বলল, এই ফোনটা রেখে যাচ্ছে, খাওয়া গোসল বাদে বাকি সময়গুলো পড়বে। সবগুলো সাবজেক্ট 1 ঘন্টা করে সময় দেবে। প্রতি সাবজেক্টে 1 ঘন্টা সময় দেওয়ার পর আমাকে কল করে জানাবে। আমি ছাড়া সেকেন্ড কোনো পার্সনকে কল দিতে পারবে না। যদি সূচনাকে দাও তাহলে ব্যাপারটা হজম করে নিব। কথা ক্লিয়ার? মাথা কাত করে হৈমি বলল, আপনার কথায় ভেজাল থাকলেও আমার কানে ভেজাল নেই। তেড়ে এসে দাঁতে দাঁত চেপে রুদ্র বলল। কি? আতকে উঠে দুপা পিছিয়ে হৈমি বলল, না 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 না, আপনার কথা
আমার কান কোনোটাতেই ভেজাল নেই, রাতের অন্ধকারের মতো পরিষ্কার। রুদ্র শক্ত চাহনি আরও শক্ত হলো। হৈমি ঢোক চিপে বলল, সরি, মিস্টেক। দিনের আলোর মতো পরিষ্কার বলতে চেয়েছি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্র। দুপা এগিয়ে এলো হৈমির দিকে। তার আগনও দেখে হৈমি 2 পা পিছিয়ে গেল। আমতা আমতা করে পড়ল। এমন করেন কেন? আপনার সব কথা তুই শুনবো তো। উত্তর না দিয়ে রুদ্র আরও এগিয়ে এলো। হৈমি পেছাতে নিলেই হ্যাচকা টান দিয়ে নিজের সম্মুখে দাঁড় করালো। হৈমি ঠোঁট উল্টে পড়ল। আমি কিন্তু আপনার বউ। কুটিল হেসে রুদ্র বলল। আই নো দ্যাট মাই জান। হৈমি চোখ দুটো বিস্মৃত গোল গোল হয়ে গেল। তার বাহু চেপে রাখা হাতটি ধীরে ধীরে হৈমির হাতের তলানিতে স্পর্শ করল। অপর হাত দৃঢ় হয়ে স্পর্শ করল চুল সমেত ঘাড়ে। সে স্পর্শ রুদ্র নির্নিমেষ চাহনি। মাদকীয় স্বরে মাথা ভনভন করতে লাগলো হৈমি। তা সে ভনভনকে থমকে দিয়ে সহসা রুদ্র তার ডান হাতের উল্টো পিঠে গাঢ় করে চুমু দিল। মুহূর্তে কেঁপে উঠল হাত, পা, বুক, ওষ্ঠাধয়। নিঃশ্বাস হলো বেসামাল। একই মোহনময় স্পর্শ, একই চাহনি, একই কণ্ঠস্বর। সন্তর্পণে এক ঢোক গিল হৈমি। রুদ্র তার মনের অবস্থা বুঝে নিয়ে মৃদু কেঁপে কাট কাট গলায় বলল। স্বর্গে ভাষার দরকার নেই। অবুঝ স্বরে সে বলল। আমি তো ভাসবই। হৈমি এহেন কথা শুনে রুদ্র কি যে একটা হয়ে গেল। এই কিটা ভীষণ মারাত্মক, তীব্র, অসংলগ্ন। মূলত বাক্যটি নয়, কণ্ঠস্বরটি তাকে বেসামাল করে তুলল। আচম্বিতে গোল গাল, ছোট্ট মুখের কোমর ঠোঁটজোড়া নিজের পৌঁছালো ঠোঁট দ্বারা সিক্ত করে তুলল সে। তার উত্তপ্ত ছোঁয়ায় নাজেহাল হৈমি। রুদ্র ছাড়ল না, যেন সে জেদ খাটিয়ে বোঝাচ্ছে, ভাসতে চাও তো ভাসো আমার সঙ্গে নিয়ে। রুদ্রর শক্তিশালী আবদ্ধ হাতের লজ্জাহীন ছোঁয়ায় হৈমির শরীর থেকে ওড়না পড়ে গেল। রুদ্র তখন হৈমিকে সম্পূর্ণ শূন্য তুলে গ্রীবাদেশের ছোট ছোঁয়ায় মতো। হৈমির বলহীন হাতে আঁচড়ে সে না থামলেও বলহীন কণ্ঠে থামল। আপনার অফিস, আমার ওড়না। 2 হাতে হৈমিকে সামলে ধরে হালকা লাল চোখে তাকিয়ে রইল রুদ্র। হৈমির চোখের কোনা বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঢোক গিলে নিচু স্বরে বলল। ছাড়ুন। রুদ্র তাকে না ছেড়ে ওভাবেই ধীর পায়ে গিয়ে বিছানায় বসল। অনুভব করলো হৈমির শরীরটা কাঁপছে। ফলশ্রুতিতে সে আরও বেশি দিক বিদিক শূন্য হলো। এক হাতে শক্ত করে হৈমির পৃষ্ঠদেশ চেপে ধরে অপর হাতে কান এবং গাল চেপে ধরল। হৈমির ভেজা চোখে প্রগাঢ় চাহরি নিক্ষেপ করে উন্মত্ত স্বরে মানানো ভঙ্গিতে বলল। 1 মিনিট সময় দাও। হৈমি বুঝতে পারল না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। রুদ্র তাকে আরও গভীর করে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে পুনরায় তার ঠোঁট স্পর্শ করতে উদ্যত হলো। হৈমি মুখ ফিরিয়ে নিলে দৃঢ়ভাবে ঘাড়ে চুম্বন এঁকে গেল। সহসা হৈমি 2 হাত তার কোট খামচে ধরলে সমঝোতার স্বরে সে বলল। অনেক লেট হয়ে গেছে হৈমি, কথা না শুনে আজ অফিস ক্যান্সেল। আর অফিস ক্যান্সেল মানে তুমি ফিনিশড। কিঞ্চিত শান্ত হলো হৈমি। রুদ্র টের পেয়ে তার কপালের সঙ্গে কপাল মিলিয়ে নাকে নাক আলিঙ্গন করল। ঠোঁটে ঠোঁট সংযোগের পূর্বে ফিসফিসিয়ে স্বরে বলল। এই 1 মিনিট শান্ত থাকলে আজ অফিসে যত সুন্দরটাই থাকুক কারো দিকে নজর যাবে না। রুদ্র বলা এহেম বাক্য শান্ত থাকার জন্য যথেষ্ট ছিল। একরাশ অসহ্য সুখ সুখ অনুভূতিতে তাকে লুটুপুটি করে দেওয়ার ভূমিতে গড়াগড়ি খেয়ে যেন শরীরে মৃত্তিকায় মাখামাখি হয় তেমন রুদ্র কলা মাতাল করা স্পর্শে হৈমির শরীর মন জুড়ে আজ রুদ্রের মাখামাখি হয়ে রইল। চলে যাওয়ার পূর্বে হৈমিকে 2টো কথা সে বলে গেল। 1, সিম্পল অ্যাটাচমেন্টে এত হাইপার হলে এটা আমাদের জন্য বিপদ হৈমি। 2, 1 মিনিটের জন্য ডাস্টবিন থেকে তোমার গুড গার্ল, গুড ওয়াইফ বলতেই পারি। সো গুড গার্লের মতো পড়তে বসো। আসছে
সময় পেলে ফোন করব। প্রতিটি সন্তানের করা অন্যায় ভুল পৃথিবীর শুদ্ধ অপরাধ মাতৃহৃদয়ে অতি সহজেই ক্ষমা পেয়েছে। তাই তো হৈমি থেকে পাওয়া আঘাত, হৈমির করা অপরাধ সব ভুলে গিয়ে কন্যা স্নেহে হঠাৎ মরিয়া হয়ে উঠল হামিদা। সফল রাগ অভিমান ভুলে গিয়ে মাহেরকে আদেশ করল একটিবার হৈমির কাছে যেতে, তার ছোট্ট আদুরে বাচ্চাটাকে দেখে আসতে। মায়ের আদেশ পেয়ে কলেজ থেকে বেশ কিছুদিন ছুটি নিল মাহের। সূচনাও গোছগাছ শুরু করে দিল। আগামীকালই তারা ঢাকা যাবে। মাহেরকে নিয়ে এ প্রথম কিছুটা দূরে যাবে বেড়াতে, এতেই সে মহাখুশি। সন্ধ্যার পর হামিদা সূচনাকে নিজের রুমে ডেকে পাঠালো। তিনি হৈমির জন্য এক ব্যাগ জিনিসপত্র গুছিয়ে রেখেছিল, সেটা সূচনাকে বুঝিয়ে দিল। সূচনা মুগ্ধ হলো মেয়ের প্রতি মায়ের এই ভালোবাসা যত্নটুকু দেখে। সে কখনো মায়ের ভালোবাসা পায়নি, তাই হৈমির প্রতি হামিদার এই যত্নটুকু তার হৃদয় শীতল করে দিল। হামিদা সব কিছু বুঝিয়ে দেওয়ার পর এবার সূচনা আর মাহের প্রসঙ্গ এলো। সূচনাকে নিজের পাশে বসতে বলে শান্ত গলায় বলল, বাড়িতে ইদানিং মন টেকে না, হৈমিটা নেই। টিশার ওখানে থেকে থেকে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। সূচনা ধীর স্থির চোখে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। সে ঠিক কি বলতে বা বোঝাতে চাচ্ছে বোধগম্য হলো না। হামিদা বুঝতে পেরে খোলসা করেই বলল, দেখো মা, আমার বয়স হচ্ছে, তোমার শ্বশুর নেই, আমি বড় নিঃসঙ্গ মানুষ। এই নিঃসঙ্গতায় মন মেজাজ ঠিক থাকে না। হৈমি চলে যাওয়ার পর থেকে তোমার সঙ্গে আমি স্বাভাবিকতা বজায় রাখতে পারি না, স্বাভাবিক হতে চাইলেও পারি না, কোনো কিছুতে মন স্থির রাখতে পারি না, শান্তি পাই না। বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হচ্ছি। বুড়ো মানুষ আর বাচ্চাদের এক কাতারেই ফালানো যায়। এই বয়সে এসে মন ঠিক করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য কোনো বুড়োকে ধরতে পারি না। তাই ভাবছি তোমরা এবার একটা নাতির ব্যবস্থা করে দাও আমাকে। বাকি দিনগুলো তার সঙ্গে হেসে খেলে পার করে দিতে চাই। শরীরটাও ইদানিং ভালো যায় না। আমার বংশে জোয়ান কি মরা বুঝলো। টিশার মা তো খুব অল্প বয়সেই রোগে পড়ে মারা গেল। আমিও রোগ নিয়ে 50 ছুঁয়েছি, আর কতদিন আছি জানি না। তোমার আর মাহিরের কাছে আমার এখন একটাই চাওয়া, ওপারে যাওয়ার আগে আমার বংশের প্রদীপ দেখে যেতে চাই। সহসা সূচনা গাল দুটো রক্তিম হয়ে উঠল, হাত পা অসাড় হয়ে এলো। পাশাপাশি বুকের ভিতর কিঞ্চিত কষ্ট বোধ করলো এই ভেবে তার শাশুড়িও অন্য সব শাশুড়িদের মতো ছেলের বউয়ের কাছে ছেলে সন্তান চায়। এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস। সে নাতি নাতনি চায়, এটা বললে হয়তো তার অনুভূতি এই মুহূর্তে অন্যরকম সুন্দর হতো। ঢোক গিল সূচনা। তার চোখ মুখের অবস্থা দেখে হামিদা দীর্ঘশ্বাস ফেলল, বলল, কি ভাবছো? নাতি চেয়েছি বলে কি আমার উপর অসন্তুষ্ট হলে? আমি ছেলে মেয়েদের আলাদা চোখে দেখি না। ছেলে আর মেয়ে দুটোর গুরুত্বই আমার কাছে সমান। শুধু তোমার প্রথম সন্তান ছেলে হোক এইটা চাই। তাই বলে মেয়ে হলে যে আমি অসন্তুষ্ট হব তা নয়। যাই হোক, সবেতেই খুশি হব। তবে ছেলে এলে মনে এই ভেবে সান্ত্বনা পাবো যে তোমার শ্বশুর এসেছে। পুনরায় দীর্ঘশ্বাস ফেলল হামিদা। সূচনা টলমল চোখে তাকিয়ে রইল। শেষ কথাটা শুনে বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করল। কষ্ট হলো শাশুড়ির নিঃসঙ্গতার কথা ভেবে, শ্বশুরের প্রতি ভালোবাসার গভীরতা বুঝতে পেরে। মুহূর্তে মনের প্রশ্ন জাগল, এ পৃথিবীতে স্বামী স্ত্রীরা কতগুলো বছর একসঙ্গে সংসার করে, কতগুলো রাত একে অপরের সঙ্গে মিশে কাটায়, একে অপরের বাচ্চার মা বাবা হয়, কত শত সুখ দুঃখের স্মৃতি গড়ে তোলে, একে অপরের পরিপূরক হয়ে কাটিয়ে দেয় অনেকগুলো বসন্ত। এরপর যখন হুট করে সৃষ্টিকর্তা তাদের মধ্যে চিরবিচ্ছেদ ঘটায়, এই বিচ্ছেদ কি মেনে নেওয়া যায়? এই বিচ্ছেদ কি সহনশীল হয়? কিভাবে পারে মানুষ হারানোর যন্ত্রণা নিয়ে বাঁচতে? শাশুড়ির যে যন্ত্রণাটা সে অনুভব করার কথা ভাবতেই পাচ্ছে না, সে যন্ত্রণা শাশুড়ি ভোগ করছে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে পড়ল দাদিনের কথা। তার দাদান
মারা গেছে আজ প্রায় 20 বছর, অথচ তার দাদিন আজও দাদানের কত স্মৃতি ধরে বেঁচে আছেন। কথার ফাঁকে দাদানের কত পছন্দ, কত অপছন্দ, স্বভাব, আচার আচরণ নিয়ে গল্প করে। একজন নারী একজন পুরুষকে ধারণ করে একাকী বার্ধক্যের কতগুলো বছর কাটিয়ে দিচ্ছে। হামিদাও সেই পথেরই প্রতীক। হাফ নিঃশ্বাস ছাড়ল সূচনা। হঠাৎ হামিদা জিজ্ঞেস করলো, শোনো, খুব তাড়াতাড়ি আমি সুসংবাদ শুনতে চাই। আজকের পর যেন আর ওষুধ টষুধ খেও না। আমার কথা কি তুমি বুঝতে পারছো? সূচনা লজ্জা পেল, মাথা নত করে মনে মনে বলল, আপনার ছেলের সঙ্গে আমার সেই সম্পর্ক হয়নি যার জন্য ওষুধ টষুধ খেতে হবে। আসলে মা, উনি চান আমার পড়াশোনাটা শেষ হোক। পড়াশোনা শেষ হোক মানে? আজকালকার খবর তোমরা রাখো, পড়াশোনা করে করে বাচ্চা নিবা না, এরপর আর বাচ্চা হবেই না। তাছাড়া তোমার যথেষ্ট বয়স হয়েছে। টিশা যদি এই বয়সে মা হয়ে পড়াশোনা চালাতে পারে, তুমি পারবে না? তোমার তো মা নেই, ভালো মন্দ জ্ঞান দেওয়ার মানুষও নেই। আমার কথা শোনো, একটা বাচ্চা নিয়ে নাও। ওর দেখাশোনা নিয়ে চিন্তা করতে হবে না। আমি যতদিন বেঁচে আছি কোনো সমস্যাই হবে না। পড়াশোনা করে মাহের চায় তুমি নিজের পায়ে দাঁড়াও, আমার আপত্তি নেই। শুধু একটা বাচ্চা নাও, এরপর যা খুশি করো। সূচনা মাথা কাত করলো। হামিদা আরও অনেক কিছুই বোঝালো তাকে। সে শুধু মাথা নেড়ে সবেতে সম্মতি দিল। পরদিন সকাল সকাল মাহের সূচনা ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। রুদ্র তাদের জন্য গাড়ি পাঠিয়েছে। সেই গাড়ি করেই দুইজন যাচ্ছে ব্যস্ত শহর ঢাকাতে। পাশাপাশি দুজন বসে, অথচ দুজনের দৃষ্টি জানালার বাহিরে। মাঝে মাঝে মাহের আর চোখে তাকাচ্ছে সূচনার দিকে। গত রাত থেকে সূচনা অনেক বেশি চুপচাপ। এই নীরবতার অর্থ কি এখনো টের পায়নি। প্রশ্ন করেও উত্তর মেলেনি। এই যে এত সুন্দর করে সাজগোজ করে পাশে বসে আছে, তবুও কত কমতি মুখটায়। কারণ এই মুখে হাসি নেই। মাহেরের মনে হয় সূচনার সুশ্রী মুখে গম্ভীর্যতার চেয়ে মৃদু হাসিটা বেশি মানায়। কিন্তু মেয়েটা খুব কম হাসে। মাঝে মাঝে নিজেকে ব্যর্থ স্বামী অনুভব হয়, কারণ সে তার স্ত্রীর মুখে হাসি ফোটাতে অনেক বেশি অক্ষম। সূচনার দিকে নম্র দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে আক্ষেপ করছিল সে। জানালার বাহিরে থেকে দৃষ্টি ফিরিয়ে আচমকায় মাহেরের দিকে তাকালো সূচনা। তৎক্ষণাৎ দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল। সূচনা নড়ে চড়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। মাহের না পেরে আবার জিজ্ঞেস করলো, আপনার হয়েছে সুস্থ না? বলুন আমাকে। ছোট করে নিঃশ্বাস ছেড়ে ছোটনা জবাব দিল, বলবো কখন? বাসায় গিয়ে। কিছুটা স্বস্তি পেল মাহের। বউ নিয়ে এ প্রথম লং জার্নিটা উপভোগ করতে প্রসঙ্গ পাল্টে ফেলল। বলো, আপনার হাসিটা আমি অনেক ভালোবাসি, কিন্তু আফসোস আপনি বছরে একবার হাসেন। থতমত খেয়ে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল সূচনা। জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে অল্পখানি হাসলো, তাও লুকিয়ে। মাহের জাহুরি চোখে তা দেখে নিয়ে বলল, আমি যা ভালোবাসি তা আপনি লজ্জা পান, আমার আফসোস, এটাই আমার দুঃখ। ফিরে তাকালো সূচনা। তার কথাগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবদারে ঘেরা একটি প্রশ্ন ছুড়ে দিল। কাঁধে মাথা রাখি। আমাদের মাঝে দেয়ালটাকে দৃঢ় না করে ভাঙার চেষ্টা করুন সূচনা। আমার কাঁধে মাথা রাখার জন্য অনুমতি চাচ্ছেন? এতগুলো মাসে আমরা এতটুকু আপন হয়েছি। আপনাকে আমি এজন্য শাস্তি দেব, যে শাস্তি আপনাকে এমন প্রশ্ন করার সাহস দেবে না। সূচনা থেকে দৃষ্টি সরিয়ে সম্মুখে স্থির দৃষ্টি ছুড়ে দিল মাহের। সূচনা দুরু দুরু বুকে অস্বস্তি মনে সন্তর্পণে তার কাঁধে মাথা রেখে চোখ বুঝল। নরম সুরে বলল, আপনার মতো মানুষ যদি আমার শাস্তি দেয়, সে শাস্তি অবশ্যই আমি গ্রহণ করার ক্ষমতা রাখি। মুচকি হাসল মাহের। বিড়বিড় করে বলল, ম্যাডাম, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জন্য কি অপেক্ষা করছে। আই বিলিভ দ্যাট ধৈর্যের ফল খুবই সমিষ্টি হয়। সব কিছুর জন্য শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে। হৈমির অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। উত্তেজনায় সকাল থেকে ঠিকঠাক খেতেও পারেনি সে।
দুপুর পেরিয়ে যাচ্ছে, এখনো এসে পৌঁছায়নি মাহের সূচনা। এদিকে খিদের জ্বালায় পেটে ছুঁই ছুঁই করছে রুদ্রর, কিন্তু খেতে পারছে না হৈমির জন্য। ইদানিং সে হৈমির প্রতি কিছুটা যত্নশীল হয়েছে। মনের ভিতর কিছু সুন্দর স্বচ্ছ অনুভূতির সৃষ্টি হয়েছে। সে মনে করে এটা আল্লাহ প্রদত্ত অনুভূতি, কারণ হৈমি তার স্ত্রী। তার প্রতি এমন অনুভূতি আসাটা স্বাভাবিক। হৈমির প্রতি তার যত্নের প্রথম ধাপ শুরু হয় খাওয়া দাওয়ার ব্যাপারেই, কারণ সে অনুভব করেছে সর্বপ্রথম হৈমিকে ঠিকঠাক খেতে শেখাতে হবে। মেয়েটা খাওয়া দাওয়ার ব্যাপারে বড্ড উদাসীন। সারাদিন প্যাক প্যাক করে কথা বলবে, গাপুস গুপুস করে ফাস্ট ফুড খাবে, আর শরীর খারাপ করে হায় হুতাশ করবে। শরীরে চড়ুইয়ের সমানও মাংস নেই। 2 দিন আগে কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে গিয়েছিল হৈমিকে ফুচকা খাওয়াতে। ফুচকা খেয়ে গাড়িতে ওঠার পূর্বে এক বৃদ্ধকে নজরে পড়ল। ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে। নিজের ওজনটা মাপা উচিত মনে করে ওজন মাপল। 87 কেজি ওজনের বিশাল দেহী পুরুষে। তার ওজন মাপার শেষে হৈমিকে মাপতে বলল। যেখানে তার ওজন 87 কেজি, সেখানে হৈমির ওজন মাত্র 44 কেজি। নিজের তুলনায় নিজের বউয়ের ওজন দেখে রীতিমতো লজ্জায় বাক হারা হয়ে গিয়েছিল সে। নিজেকে নিজেই ভয়ানক গালি দিয়ে বলেছিল। গালি শুনে হৈমি বরাবরের মতোই উচ্চারণ করলো, ছি। ব্যাস, রেগে গিয়ে ওর 2 গাল চেপে চিবিয়ে চিবিয়ে বলল, এই ওজন নিয়ে আমার সামনে ঘুরে বেড়াও, বড় বড় ডায়লগ ছাড়ো, লজ্জা লাগে না? ভয় হয় না? এই, তোমাকে নিয়ে তোমার কোনো আইডিয়া আছে? আমার পাশে ঘুমাও কিভাবে? তোমার হাড্ডিগুলো ভর্তা হয়ে যাওয়ার 100% সম্ভাবনা আছে, সেটা জানো? ভয় পেয়ে হৈমি সমান তালে 2 দিকে মাথা নাড়ালো। দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, জানবে কি করে, ইডিয়েট একটা। এরপর থেকে হৈমির খাওয়া দাওয়ার ব্যাপারে তার যত্নের পরিমাণ 4 গুণ বেড়ে গেছে। হৈমি খেয়াল করেছে রুদ্র তাকে ছাড়া কিছুদিন যাবৎ খাবার খায় না, পাশাপাশি তার পছন্দ ও অপছন্দের বেশ গুরুত্বও দিচ্ছে। তিশার কাছে এইসব শেয়ার করায় সে বলেছে রুদ্র হয়তো ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। তার স্বামীর মতোই এক সময় বউকে ভালোবেসে দিওয়ানা হয়ে যাবে, চোখেও হারাবে। প্রথমে তিশার কথা বিশ্বাস করে খুশি হয়েছিল হৈমি, কিন্তু টুকটাক যত্নের পাশাপাশি রুদ্রের গম্ভীরতা, কঠিন আচরণ, পাশাপাশি অসহ্যকর সন্দেহ ধাঁচের ব্যবহারে নিরাশ হয়েছে। এই যে ভাই ভাবির জন্য অপেক্ষা করে উত্তেজনায় সে ছটফট করছে। ওইদিকে রুদ্র গম্ভীর মুখে বিরক্তিতে কপাল কুঁচকে কাউচের ওপর বসে আছে। একবার শুধু বলেছিল লাঞ্চ করে নিতে, হৈমি তাকে একাই করে নিতে বলায় সে চোয়াল ফুলিয়ে বসে আছে। হৈমি ছটপটানি মাত্রা বাড়ার সাথে সাথে রুদ্র ধৈর্য কমতে লাগলো। একসময় সে রুম ছেড়ে বেরিয়ে ডাইনিংয়ে গিয়ে নিজ হাতে খাবার বেড়ে খাবারগুলো রুমে নিয়ে এলো। দাঁতে নখ কাটতে কাটতে হৈমি বলল, আর একবার ফোন করুন না ভাইয়াকে। চোখ গরম করে রুদ্র বলল, চুপচাপ এখানে এসে বসো এবং খাবারগুলো শেষ করো। হৈমি বিরক্ত চোখে তাকালো, তেজ দেখিয়ে বলল, আমার খিদে নেই, আপনার মতো খাওয়ার এত শখও নেই। মেজাজ বিগড়ে গেল রুদ্র। টি টেবিলের উপর খাবার গুছিয়ে রেখে উঠে এলো সে। হৈমির বাহুতে শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে বসালো কাউচের উপর। চট করে নিজেও পাশে বসে পিছন দিকে এক হাতে হৈমির কোমর চেপে ধরল। হুকুম করলো ভদ্র মেয়ের মতো নিজে খেতে এবং তাকে খাইয়ে দিতে। হৈমি প্রথমে অবদ্ধতা করলেও রুদ্রর হাতের বেহায়া স্পর্শে মিয়ে গেল। রুদ্রর ভয়ানক থ্রেটও পেল। কথা না শুনলে আমার এই 87 কেজি ওজন দিয়ে তোমার চুনোপুটি শরীরটাকে একদম পিষে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না, একদম মেরে গুম করে দিব। ভয় পেয়ে ঠোক চিপল হৈমি। মনে মনে রুদ্রকে অসংখ্য বকাঝকা করে খাইয়ে দিতে শুরু করলো, কিন্তু নিজে এক লোকমাও মুখে তুলল না। তার এক জেদ, সে
ভাই ভাবি এলে খাবে। পৃথিবী উল্টে গেলেও রুদ্রের কথা আজ সে শুনবে না। রুদ্র ঠান্ডা মাথায় বোঝালো তার সঙ্গে খেতে, পরে না হয় ওদের সঙ্গে আবার খাবে। কিন্তু হৈমি শুনল না, অবাধ্যতা করলো। তার এই অবাধ্যতায় তেরা রুদ্র তেরামি শুরু করে দিল। চোখ মুখ শক্ত করে প্লেট থেকে খাবার তুলে হৈমির মুখের সামনে ধরল। জেদ করে হৈমির চোখ মুখ শক্ত করে মুখ বন্ধ করে রইল। রুদ্র ধৈর্যচ্যুত হয়ে শেষে বলল, তুমি যে তেরামি জেদ স্কুলের স্টুডেন্ট, আমি সেই তেরামি জেদ স্কুলের হেডমাস্টার। ওকে ডার্লিং, হ্যাঁ করো। বাকরি শেষ করেই বাঁ হাতে হৈমির দুই গাল চেপে ঠোঁট জোড়া ফাঁক করে ভাতের লোকমাটা মুখে ঢুকিয়ে দিল। হৈমি যেন খাবারটা ফেলে না দেয়, তাই হাত দিয়ে মুখ চেপে ধরে কড়া ধমক দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করছো হৈমি। তুমি এতটাও বাচ্চা নাও যে স্বাভাবিক বিষয় বুঝতে পারো না। লিমিট ক্রস করবে না। গেল খাবারটা। হৈমি কিছু বলতে চাইল। রুদ্র ভয়ানক রেগে এবার শক্ত ধমক দিল। এই গেলে যা বলার বল, মেজাজ খারাপ করবি না। গোধূলি বিকেল। পশ্চিমা আকাশে গাঢ় কমলা বর্ণের সূর্যটা নিভু নিভু ফুরিয়ে গেল। আস্ত একটা দিন। নেমে এলো সন্ধ্যা। ঠিক যেভাবে রাত ফুরিয়ে ভোরের আগমন ঘটে, সেভাবেই দিন ফুরিয়ে সন্ধ্যা নামল। জানান দিল রাত্রির আগমনী বার্তা। দিন ফুরায়, রাত ফুরায়, ফুরিয়ে যায় এ জগতের মানুষগুলো। এ বেলা নবজাতকের জন্ম হচ্ছে, তো বেলা কোনো না কোনো প্রবীণার মৃত্যু হচ্ছে। ফুরিয়ে যাচ্ছে পৃথিবীর আলো বাতাসে বেড়ে ওঠা, হেসে খেলে জীবন পাড়ি দেওয়া মানুষগুলো। এ জগতের সব কিছুই ফুরিয়ে যায়, জড় বস্তু থেকে শুরু করে জীব, সব কিছুই অন্তিম কাল রয়েছে। সবই যদি ক্ষণস্থায়ী হয়, তবে এ পৃথিবীতে দীর্ঘস্থায়ী কি কিছুই নেই? আছে কি ভালোবাসা নামক অনুভূতিময় কোনো শব্দ? বুকের বাঁ পাশে ডান হাতটা চেপে ধরল মাহের। সেখানে ধিক 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 শব্দ হচ্ছে। এক ঘুমন্ত সুশ্রীর মুখের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে তার কাঁধে, শিহরণ জাগাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে। সেকেন্ড কয়েকের মাঝেই গন্তব্যে এসে পৌঁছালো তারা। কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকা সূচনাকে ডাকলো কয়েকবার। ক্লান্ত দেহে নরম চোখে তাকালো সূচনা। মাথা তুলে হাই তুলতে তুলতে সরে বসলো। মাহের আলতো হেসে বলল, নামতে হবে, চলে এসেছি। বাক্যটি কর্ণগোচর হতেই সূচনার সকল অবসাদ নিমেষেই দূর হয়ে গেল। চোখের পলক পড়ল ঘন ঘন। আশেপাশে নজর বুলিয়ে সন্তর্পণে এক ঢোক গেল। ফের মাহেরের পানে তাকিয়ে নরম সুরে বলল, অনেক দিন পর লং জার্নি করেছি তো, তাই কিছুটা দুর্বল ফিল করছি। সে থেকেই এখন ঘুমিয়ে গেছি। মৃদুভাবে হাসল মাহির। গাড়ি থেকে নামার পূর্বক্ষণে বলল, রিল্যাক্স, আপনার দ্বারা 4-5টা খুনও হয়ে যায়নি। এভাবে অপরাধ বোধে ভুগবেন না। ইটস ওকে, একটা লং জার্নি। আপনার মাথা আমার কাঁধে, আপনার ঘুমন্ত সুশ্রিং মুখে আমার চোখ। ব্যাপারটা দারুণ ছিল। আই এম এনজয়িং। মাহের বেরিয়ে রুদ্রকে কল করলো। সূচনা কিছুক্ষণ লজ্জা মিশ্রিত মুখে বসে রইল। শ্বাস প্রশ্বাস চলল ঘন ঘন। নিজেকে ধাতস্থ করে নিয়ে 2 মিনিটের মাথায় নামলো সে। সঙ্গে সঙ্গেই মুখোমুখি হলো রুদ্র। সে কিছু বলার পূর্বেই বোনের দুর্বল মুখশ্রীতে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রুদ্র বলল, বেশি খারাপ লাগছে মনে হয়, চল রেস্ট নেবে। অনেকদিন পর ভাইকে কাছে পেয়ে আহ্লাদে ভেসে গেল হৈমি। সারাটাক্ষণ খুশিতে গদগদ হয়ে রইল। মুখ থেকে হাসি সরে না, কথা ফোরায় না। কোনো রকমে রুদ্র শুধু সন্ধ্যার নাস্তাটুকু করাতে পেরেছিল। নাস্তা করে সূচনা শুয়ে আছে। মাহের হৈমির সঙ্গে গল্পে মত্ত। এক পর্যায়ে মাথা ধরে গেল সূচনার। টের পেয়ে হৈমিকে মাহের বলল, হৈমি মাঝে যে জিনিস পাঠিয়েছে দেখেছ? দেখাই হয়নি। ওগুলো আমাদের ঘরে রাখা। আমি গিয়ে দেখি, পরে আবার আসবো। মাহের সম্মতি দিলে হৈমি ছুটে বেরিয়ে গেল। ছোট নিঃশ্বাস ফেলে সূচনার কাছে এসে বসল মাহের।
জিজ্ঞেস করলো। অনেক বেশি খারাপ লাগছে। মাথা যন্ত্রণায় কান্না পেয়ে গেল সূচনার। দু হাতে মাথা চেপে ধরে উঠে বসলো সে। বলল, হৈমি চলে গেছে, ওকে একটু বলবেন আমার চুলে বিলি কেটে তেল দিয়ে দিতে। আসলে যখনই ব্যথা হতো এইভাবে তেল দিয়ে দিত, এতে বেশ আরাম লাগতো। রুদ্র মুখটা দেখে বড্ড মায়া হলো মাহিরের। বলল, আমি পারবো। তেল কোথায় বলুন, দিয়ে দিচ্ছি। দুই হাঁটু আড়াআড়ি ভাঁজ করে মাহিরের সামনে বসলো সূচনা। ছোট একটি বাটিতে তেল ঢেলে পাশে রাখলো। মাহির তার পেছনে বসে বেশ যত্ন নিয়ে চুলে বিলি কেটে তেল লাগাতে শুরু করলো। আরাম পেয়ে চোখ বুঝলো সূচনা। দু চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অজস্র নোনা পানি। মাথা যন্ত্রণা নাকি সৌভাগ্য এই নোনা পানির উৎস কি জানা নেই তার। শুধু জানে বড় সুখ সুখ লাগছে। এত শান্তি পৃথিবীর আর কোথাও বোধহয় নেই। এমন একটা অনুভূতি হচ্ছে, কি নরম কি মিষ্টি এই অনুভূতি, যে অনুভূতিতে সিক্ত হয়ে অন্তঃকোণে বয়ে গেল শীতল স্রোত। এই ভাগ্য এতকাল কোথায় লুকিয়েছিল তার। রুমের দরজা খোলা। রুদ্র এসেছিল সূচনাকে জিজ্ঞেস করতে সকালবেলা কি খাবে তারা। বোন জামাইয়ের যত্নের কোনো প্রকার ত্রুটি সে রাখতে চায় না। মা নেই, বাবা নেই তো কি হয়েছে, সে একাই যথেষ্ট। কিন্তু এইটুকু জিজ্ঞেস না করেই ফিরে গেল নিজের রুমে। দু চোখ ভরে দেখা বোনের সুখে কিঞ্চিত বাধা দিতেও মন সায় দিল না। প্রাণ ভরে শুধু চাই এই সুখটা অটুট থাকুক। যতকাল এই পৃথিবীতে তার বোনের অস্তিত্ব থাকবে ঠিক ততকাল। টুকটুক করে মায়ের পাঠানো জিনিসগুলো বের করছিল হৈমি। রুদ্র বিছানায় বসে ভাবছে কিছু, অথচ তাকিয়ে আছে হৈমির পানে। হৈমি নিজের মতো করে সব বের করে দেখে জিনিসপত্র গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। 20টার মতো বড়ই বার্মিস আচার শুধু বিছানার সাইড টেবিলের ড্রয়ারে রাখলো। দুটো নিজের কাছে রেখে একটি ছিঁড়ে খেতে খেতে রুম ছাড়তে উদ্যত হলো। অমনি কাঠখোট্টা স্বরে রুদ্র বলল, কোথায় যাচ্ছ? চঞ্চল পা আচমকা থামিয়ে আচার খেতে খেতে ঘাড় ঘুরিয়ে হৈমি পড়ল। বুঝেন না কোথায় যাচ্ছি? জিজ্ঞেস করার কি আছে? ভেঙচিয়ে কথাটা শেষ করলো সে। বিরক্ত মুখে রুদ্র বলল, এদিকে এসো। মৃদু পায়ে এসে হৈমি দাঁড়ালো তার সামনে। সে জিজ্ঞেস করলো, এখন ওদের কাছে যেও না, লং জার্নি করেছো, রেস্ট করো। গল্প করার জন্য অনেক সময় পাবে কাল থেকে। কথাটা যুক্তিসঙ্গত, তাই মারানো করলো হৈমি। সিদ্ধান্ত নিল ব্যালকনিতে গিয়ে আয়েশ করে বার্মিজ খাবে, পাশাপাশি রাতের আকাশ দেখবে, তারা গুনবে, শহরের বিল্ডিং দেখবে। তবুও এই নুনহীন পান্তা ভাতের সামনে বসে থাকবে না। তার সিদ্ধান্তটি বেশিক্ষণ স্থির রইল না। রুদ্রের প্রশ্নে সিদ্ধান্ত পাল্টিয়ে বিভ্রান্তে পরিণত হলো। কি খাচ্ছ এটা? আপনি এটা চেনেন না? বার্মিজের প্যাকেট একটু এগিয়ে ধরে জিজ্ঞেস করলো হৈমি। রুদ্র নাক সিটকে বলল, দেখি তো তেমন ইম্পর্টেন্ট কিছু মনে হচ্ছে না যে চিনতে হবে বা চেনা বাধ্যতামূলক। তীব্র অপমানে গাল বার হয়ে গেল হৈমি। তেজ দেখিয়ে বলল, এটা বার্মিজ, বড়ই দিয়ে বানাই। একটার দাম 2 টাকা করে, অনেক টেস্টি। আমি আর টেস্টা একসঙ্গে থাকলেই এটা খাই। কি যে মজা! এটা এটা কিভাবে খেলে সবচেয়ে বেশি মজা লাগে জানেন? পানিতে ভিজিয়ে। বুঝতে পারলেন না তাই না? আচ্ছা বোঝাচ্ছি। এটার ভেতর হালকা পানি দিয়ে মাখো মাখো করেও খাওয়া যায়। আবার বাটিতে কয়েকটা প্যাকেটের আচার ঢেলে পানি দিয়ে একটু লবণ মরিচ গুঁড়ো দিল না, জোশ লাগে। হৈমির জিভে জল চলে এলো। রুদ্র চোখ মুখ অস্বাভাবিক কুচকে তাকিয়ে রইল। কর্কশ কণ্ঠে বলল, অস্বাস্থ্যকর খাবার এটা। মেজাজ খারাপ করে হৈমি বলল, ধুর বেটা, স্বাস্থ্য অস্বাস্থ্য বুঝি না, জিভে যা অমৃত লাগে তাই খাই। মুহূর্তেই জিভে কামড় পড়ল তার। রুদ্র ভরাট মুখে তাকিয়ে জোরপূর্বক হেসে বার্মিজের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, একবার টেস্ট করেই দেখুন না, ছাড়তেই চাইবে না।
তেলে বেগুনে জ্বলে উঠল রুদ্র। শটান হয়ে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এসব বাজে খাবার আমি খাই না, তোমাকেও নিষেধ করছি এসব খাবে না। এগুলো খেলে অসুখ হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। দেখুন, এটা আমার খুব প্রিয়, এটা আমি ছাড়তে পারবো না, প্রয়োজনে আপনাকে ছেড়ে দেব। কথাটা বলেই 2 পা পিছিয়ে গেল হৈমি। রুদ্র ঘাড় বাম দিক ডান দিক বাঁকিয়ে তার দিকে কারো চোখে তাকালো, বলল, পিছিয়ে গেলে যে কথাটা বলে ভয় লাগলো? না মানে বাঁকা হেসে চুলগুলো 2 হাতে ব্যাগ ব্রাশ করে নিল রুদ্র। কয়েক কদম এগিয়ে হৈমির কাছে চলে গেল, শান্ত কণ্ঠে বলল, লিসেন, বার্মিস খাও, ঘাস পাতায় শামুক নর্দমার কীট চা পারো খাও, শুধু নিজে সুস্থ থাকো, ওজন বাড়াও। তোমার এই 40 কেজি ওজন আমার রাতের ঘুম করে নিয়েছে। ভ্রু কুচকে গেল হৈমি, সূক্ষ্ম চোখে তাকিয়ে বলল, আমার ওজনের সঙ্গে আপনার ঘুমের কি সম্পর্ক? জানি না। বলেই সরে দাঁড়ালো রুদ্র। হৈমি বার্মিজ খেতে শুরু করলো আবারও। রুদ্র হাফ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে কিছু একটা বলল, যা দেখে হৈমি বলল, বোকার হলে উঁচু গলায় বকুন, নিচু গলায় বকে বাহাদুরির কিছুই নেই। চরম বিরক্ত হয়ে চট করে হৈমির বাহু চেপে ধরল রুদ্র। হাত থেকে বার্মিজ ফেলে দিয়ে ধমকে বলল, ফ্রিজে জুস আছে, ফল আছে, কেটে খাও, এটা বাদ। চোখ কটমট করে হৈমি বলল, আমার বার্মিজ ফেলে দিলেন? আপনি একটা অসহ্য, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন কিন্তু। কি শুরু করেছেন? আমার ওজন কি খুব কম নাকি আপনার ওজন অনেকটাই বেশি হয়ে গেছে? আপনি একটু মোটু, নিজের লজ্জা ঢাকতে আমার সাথে ভেজাল করছেন। নিজের হাতের শরীরের দিকে নজর না দিয়ে আমার বিড়ালের শরীরে কুনজর দিচ্ছেন কেন? হাতি বানাতে চাচ্ছেন আমাকে? কি ভেবেছেন আমি চালাকি বুঝি না? সব বুঝি আমি, হাড়ে হাড়ে বুঝি। এইসব করে করে আমাকে হাতির মতো মোটা বানাবেন, যাতে কোনো ছেলে আমাকে দেখে পছন্দ না করে। আমার রূপ সৌন্দর্য স্বাস্থ্যের নিচে চাপা ফেলতে চাইছেন, সব বুঝি সব। হৈমি কথায় ভেবাচাকা খেলেও ক্রোধকে বেশি প্রাধান্য দিল রুদ্র। চটে যাওয়া মেজাজে বলল, ওকে ফাইন, এই লিড়লিড়ে শরীরে তুমি কতটুকু সহ্য করতে পারো তাই দেখবো। বড় বড় চোখ করে হৈমি বলল, মানে? সংসার, পড়াশোনা, স্বামী, সোহাগ সব সামলাতে হলে শারীরিক মানসিক সব দিক থেকে সবল থাকতে হয় ডার্লিং। দুর্বল লোকদের এসব সহ্য হয় না। আপনি আমাকে দুর্বল বলে অপমান করছেন? আচমকা হৈমি খুব কাছে এসে দাঁড়ালো রুদ্র। কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস কণ্ঠে বলল, কতটা সবল তা তো দেখিয়ে ছাড়বো। 2 দিন পর সূচনার 23তম জন্মদিন, তাই রুদ্রর সঙ্গে মাহেরের পরিকল্পনা করেই ঢাকাতে এসেছে। বিয়ের পর বউয়ের প্রথম জন্মদিন, বিশেষভাবে এই দিনটিকে উদযাপন করতে চায় মাহের। সূচনা খুব ইচ্ছে ছিল বাংলাদেশের প্রতিটি ভ্রমণ উপযোগী স্থানে ঘুরে বেড়াবে, কিন্তু সেই ইচ্ছেটা পূর্ণ হয়নি রুদ্রর জন্য। বোনের প্রতি অতিরিক্ত পসেসিভনেস থাকার কারণে 2-1 জায়গার ব্যতীত কোথাও যেতে দেয়নি রুদ্র। সেবার রুদ্র কাজিন ব্রাদার্সদের নিয়ে কক্সবাজার ঘুরে এলো। সূচনা কত অনুরোধ করলো তাকে নিয়ে যেতে, রুদ্র রাজি হয়নি। সেই যে মেয়েটা মন খারাপ করলো, সেই মন খারাপ এখনো ভালো হয়নি। তাই তো সে বারের পর আর কখনো ভাইয়ের কাছে আবদার করেনি কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার। অভিমানী বোনের অভিমান ঠিক টের পেয়েছে রুদ্র, তাই এবছর বোনের জন্মদিন উপলক্ষে আকাশপথে কক্সবাজার বেড়াতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বোন জামাইকে তার তরফ থেকে গিফট বলা চলে। মাহের যদিও এতে নারাজ ছিল, পরবর্তীতে স্বাভাবিক হয়েছে। শত হোক, ভাইয়ের ভালোবাসা থেকে তো বউটাকে বঞ্চিত করতে পারে না। আগামীকাল বিকেল 5টায় 5 মিনিটে তাদের 4 জনের ফ্লাইট। এ ব্যাপারে শুধু রুদ্র, মাহের আর হৈমি জানে। সূচনা জানবে আগামীকাল ঠিক 5টা 5 মিনিটে। তার আগ পর্যন্ত শুধু বিষয়টা কৌশলে গোপন রাখার পালা। রুদ্র হৈমির মতো পেট পাতলা মানুষটাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে রয়েছে, তাই সারাক্ষণ চোখে চোখে রাখছে। শুধু মুখ ফসকে একবার যদি বলে দেয় তাহলে পুরো পরিকল্পনাটাই বরবাদ হয়ে যাবে। লাঞ্চ শেষে সূচনা কিছু ভেজা কাপড়
শোকাতে ছাদে যাচ্ছিল সঙ্গে হৈমি। রুদ্র রুম থেকে হৈমিকে সূচনার সঙ্গে দরজা পর্যন্ত যেতে দেখেই হাঁক ছেড়ে ডাকলো, হইমি, এই হইমি, আমার ওয়ালেট কোথায়? সহসা রুদ্রর এহেন কাণ্ডে রীতিমতোই ওরা দুজনই অবাক হলো। হৈমি ভেবাচাকা খেয়ে সূচনার দিকে তাকালো। সূচনা মুচকি হেসে বলল, যাও ভাইয়া, ওয়ালেট খুঁজো গিয়ে। বারে, আমি ওনার ওয়ালেট কোথায় পাবো? ওনার জিনিস আমি রাখি নাকি? ডাকছে যখন যাও না, দুজন মিলে একসঙ্গে খুঁজে বের করো। আমি এগুলো ছাদে মেলে দিয়ে আসছি। একটু সুযোগ মিলেছিল ছাদে যাওয়াটা, খাটাস লোকটার জন্য আর যাওয়া হলো না। চোখ মুখে তীব্র রাগ ফুটিয়ে রুমে এলো হৈমি। এ প্রকার চিৎকার দিয়েই বলল, আপনার সমস্যা কি? আপনার ওয়ালেট কোথায় আমি জানবো কি করে? প্যান্টের পকেটে ওয়ালেট ঢুকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো রুদ্র। হৈমি হতভম্ব হয়ে গেল তার কাণ্ড দেখে। রাগে দুঃখে মাথার সবগুলো চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে এগিয়ে এসে দাঁত কিরমির করে বলল, এটা কি হলো? ওয়ালেট হাতে নিয়ে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কেন? হৈমি, আমার ওয়ালেট কোথায়? আপনি এত খারাপ কেন? ভ্রুকুচকে দৃঢ় পায়ে দরজার দিকে এগিয়ে গেল রুদ্র। অল্প আওয়াজ তুলে দরজা লক করে পুনরায় ফিরে তাকালো হৈমির দিকে। হৈমির ইচ্ছে করলো রুদ্রর পেছনে বাঁধা ছোট্ট ঝুঁটিটা মুঠো ধরে আস্ত রুদ্রর শরীরটাকে 100টা আছাড় দিতে, কিন্তু সেই ইচ্ছে ই জন্ম পূরণ হবার নয় বলেই ব্যর্থ শ্বাস ফেলল। রুদ্র ধীর পায়ে তার দিকে এগিয়ে এসে রাশভারী স্বরে জিজ্ঞেস করলো, মানুষ কিভাবে সারের মতো চেঁচায়? স্পিক আউট। সে শব্দ দুটো ধমকেই বলল। ফলশ্রুতিতে কেঁপে উঠল হৈমি, কাঁপা গলায় বলল, অকারণে আমাকে চেঁচিয়ে ডেকেছেন, তাই রাগ করে বলছি। কি ইনোসেন্ট উত্তর! এরপরও কি রেগে থাকা যায়? যায় না। তাই রুদ্র আর রাগ করল না। সে অকারণ ডাকটাকে কারণে পরিণত করার জন্য বেশ আয়েশ করে বিছানায় গায়ে এলিয়ে দিল। হৈমির দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে হাত উঁচিয়ে কাছে ডাকলো। কাছে এসে মাথাটা টিপে দাও, ঘুমাবো কিছুক্ষণ। অবাধ্যতা করতে পারল না হৈমি। কেমন শান্ত হয়ে চলে এলো রুদ্র শিয়রে। ছোট ছোট নরম তুলতুলে হাত দিয়ে মাথা টিপে দিতে শুরু করলো। আরামে চোখ বুজে এলো রুদ্র। প্রশান্তি নিঃশ্বাস ছেড়ে বলল, পরীক্ষার সময় খুব কাছাকাছি। কক্সবাজার থেকে ঘুরে আসার আর সময় নষ্ট করা যাবে না, মনে থাকবে? অল্প আওয়াজে উত্তর দিল হৈমি। থাকবে। মৃদু হাসল রুদ্র। সহসা বলে উঠল, শার্টের বোতাম খোলো। হুম। চমকে উঠল হৈমি। আমতা আমতা করে বলল, মানে? আরে বাবা, বাংলায় তো বললাম, শার্টের বোতাম খোলো। অধর উল্টে চোখ দুটো ছোট করে তাকালো মেয়েটা। রুদ্র সহসা চোখ মেলে কঠিন স্বরে আদেশ করলো, শার্টের বোতামগুলো খুলে দাও, কুইক। ছোট ছোট চোখে তাকিয়ে রুদ্র বলিষ্ঠ হাত দুটো দেখে নিল হৈমি। মনে মনে বলল, নিজের এত বড় বড় হাত থাকতে আমার মাসুম হাতগুলোকে লোকটা শুধু শুধু পরিশ্রম করায়। ধীরে ধীরে সবগুলো বোতাম খোলার পর রুদ্র শরীর থেকে অদ্ভুত এক ঘ্রাণ ভেসে এলো। আচমকাই নাক টেনে ঘ্রাণটুকু গাঢ়ভাবে শুষে নিল হৈমি। রুদ্র সেই দিকে তাকিয়ে বাঁকা এসে স্যান্ডো গেঞ্জিটা নিজেই খুলে উল্টো হয়ে শুয়ে পড়ল। হৈমি বিস্মিত হয়ে কিঞ্চিত স্বরে বসল। লজ্জায় গাল দুটো লালে লাল হতে লাগলো তার। নিঃশ্বাস হয়ে উঠল ভারী। শুকনো গলায় ঢোক গিলতে লাগলো ক্ষণে ক্ষণে। প্রচণ্ড আড়ষ্টতায় ভুগতে লাগলো আকস্মাৎ। অকপটে রুদ্র পড়ল। শরীর টিপে দাও। আবারও চমকালো হৈমি। চিন্তান্বিত দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইল পেশিবহুল দেহটার দিকে। বুকের ভিতর কেমন কেমন অনুভূতি হচ্ছে তার। ধক ধক শব্দে মন মাতোয়ারা হয়ে উঠছে। পুরো শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে। চোখ দুটোতে ভর করছে রাজ্যের ঘুম। এমন ঠেকছে কেন তার? রুদ্র পেশিবহুল উন্মুক্ত পিঠটা দেখে তার এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? হাই তুলতে তুলতে কাঁধে আলতো করে হাত রাখল সে। মৃদুভাবে কাঁধ টিপতে শুরু করলো রুদ্র। বলল,
শরীরে কি জোর নেই? জোরানো হাতে শরীর ব্যথা করছে, ব্যথা কমিয়ে দাও। বোঝাখন হয়েছ, পরে শরীরের সব অসুখ সারাতে হবে তোমায়। হৃদয়টায় টনটন করে উঠল হৈমি। হাতের জোর বাড়তে গিয়েও সহসা হাত অবশ হয়ে এলো। এতক্ষণে মুখে ছড়ানো লজ্জাটুকু সারা অঙ্গে মেখে একাকার হয়ে গেল। না পেরে উঠে যেতে উদ্যত হলো সে। টের পেয়ে সহসা হ্যাঁচকা টান দিয়ে বিছানায় শুয়ে ফেলল ওকে রুদ্র। তড়িৎ গতিতে উপর দিয়ে কম্বল টেনে নিজেদের ঢেকেও ফেলল। হৈমি ছটপট করার চেষ্টা করতেই রুদ্র ওর ঠোঁটজোড়া আঙুলের সাহায্যে চেপে ধরে ভরাট স্বরে বলল, কাজ দিয়েছি পারো নেই, তাই অকাজ করার সাহসও দেখাবে না। চুপচাপ 1 ঘন্টা ঘুমাবে আমার সঙ্গে। নিমেষে শান্ত হলো হৈমি। রুদ্র ঠোঁটে চেপে রাখা আঙুলটি সরাতেই সে বলল, আমি ঘুমাবো না। তাহলে আমাকে ঘুমাতে সাহায্য করো। বলতে বলতেই পুরো হৈমিকে নিজের দ্বারা আবদ্ধ করে নিল। ছোট দেহটার থরথর কম্পন অনুভব করলো নির্ধুতভাবে। হৃদয় জুড়ে ছুঁয়ে গেল সুখের উষ্ণ হাওয়া। অবশেষে চোখ বুজে হৈমির ছোট্ট বুকে মাথা রাখলো সে। ঠোঁট নামিয়ে উচ্চারণ করলো, যতক্ষণ ঘুমাবো ততক্ষণ নড়াচড়া করবে না। রুদ্র মুখের উষ্ণ নিঃশ্বাস বক্ষ বিভাজনে পড়তেই নড়ে চড়ে উঠল হৈমি। রুদ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, আমার সুরসুরি লাগছে, এইভাবে থাকতে পারছি না, দম আটকেও আসছে। বিরক্তি প্রকাশ করে রুদ্র বলল, যাইছে লাগুক, যাইছে আটকাক, আমি ছাড়ছি না। এভাবে থাকার অভ্যাস করো মাই জান। রুদ্র মুখে এমন আদুরে কথা শুনে শরীরের সঙ্গে সঙ্গে মাথাটাও এবার বন বন করতে লাগলো হৈমি। কি সাংঘাতিক কাণ্ড হচ্ছে! সন্ধ্যার পর সূচনা মাহেরকে জানালো সে বাহিরে যাবে। টুকটাক কেনাকাটা করে ফুচকা খেয়ে তবেই ফিরবে। মাহের মনে মনে চিন্তা করছিল ব্যাগপত্র গোছাবে কখন। এরপর মন স্থির করে ফেলল সূচনা ঘুমানোর পরই সব গোছাবে। আপাতত রুদ্রর সঙ্গে টুকটাক জরুরি কথা বলতে হবে। এরই মধ্যে সূচনার আবদার এসে পড়ল। সে তার কথা জানিয়ে তৈরি হতে শুরু করেছে। মাহের দ্বিধান্বিত কণ্ঠে বলল, সূচনা, আমরা কাল বাইরে যাই। আয়না থেকে দৃষ্টি ফিরিয়ে মাহেরের দিকে তাকালো সূচনা। কিছু জিজ্ঞেস করার পূর্বে মাহের বলল, শরীরটা ভালো লাগছে না আজ। আটকে উঠে এগিয়ে এলো সে। ব্যস্ত গলায় শোধালো, ভালো লাগছে না মানে? কি হয়েছে আপনার? কথাটা বলতে বলতেই চট করে মাহেরের কপালে হাত রাখলো। তাপমাত্রা স্বাভাবিক দেখে নিয়ে বলল, কেমন লাগছে বলুন প্লিজ। আপনি অস্থির হচ্ছেন কেন? তেমন কিছুই নয়, প্লিজ শান্ত হন। সূচনা মুখ জুড়ে মেঘের ঘন ঘটা। মাহেরের কিঞ্চিত খারাপ লাগলো, কিন্তু এই খারাপ লাগা, এই মেঘ যখন কেটে যাবে তখন তাদের থেকে সুখী বোধহয় পৃথিবীর আর কেউই হবে না। এটা ভেবেই প্রলম্বিত নিঃশ্বাসও ছাড়ল। ধীর সুরে সূচনাকে নিজের পাশে বসিয়ে ওর চিবুকে আলতো ছুঁয়ে বলল, আজ বাসাতেই আপনার হাতের বানানো কিছু খাই। কি খাবেন বলুন, আমি করে আনছি। আপনারা যা কিছু একটা করুন, হৈমিকে বলুন সাহায্য করতে। মাথা নাড়িয়ে সম্মতি দিল সূচনা। বলল, আপনি আরাম করুন, আমি যাচ্ছি। সূচনা রান্নাঘরে যাওয়ার পূর্বে হৈমিকে 2 বার ডাকলো। রুদ্রর ঘুমটা তখনই ছেড়ে যায়। দেখতে পায় হৈমি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তা দেখে ওকে ছেড়ে পাশের বালিশে মাথা রাখে। বলে, সূচনা ডাকছে, চোখে মুখে পানি ছিটিয়ে ওর কাছে যাও। ডাইনিং রুমে বসে রুদ্রর সঙ্গে কথা বলছিল মাহের। আগামীকালের আলোচনা শেষ করে হঠাৎই মাহের বলল, হৈমির পরীক্ষা তো অতি নিকটে, মা বলছে পরীক্ষাটা আমাদের বাড়ি থেকে দিক, এরপর ছোটোখাটো আয়োজন করে না হয় ওকে আপনাদের বাড়িতে পাঠানো হবে। শুনেছি আপনার দাদিরও তাই ইচ্ছে। বাবার সঙ্গে গতকাল কথা হয়েছে, উনি আপনাকে নিশ্চয়ই বলেছে। মাহেরের কথায় রুদ্র গম্ভীর হয়ে গেল। বলল, আমি বাবাকে না বলে দিয়েছি। মাহের জানতো বিষয়টা, কারণ শ্বশুরের সঙ্গে গত রাতে এ বিষয়ে অনেকক্ষণ কথা হয়েছে তার। সে যে এ বিষয়ে অবগত তা রুদ্রকে বুঝতে না দিয়ে বলল, দেখুন, প্রতিটা সন্তান মেয়ে বাবা মায়ের স্বপ্ন থাকে। হৈমিকে নিয়েও আমার মায়ের স্বপ্ন ছিল,
সেই স্বপ্নটা পুরোপুরি দুঃস্বপ্ন হোক আমি চাই না। আমি আপনার বোন আছে, আশা করি আপনি আমার জায়গাটা বুঝবেন। সূচনাকে ইঙ্গিত করতেই রুদ্র জেদ ভেঙে গুড়িয়ে গেল। দ্বিধান্বিত হয়ে বসে রইল সে। টের পেয়ে মাহেরের সম্পূর্ণ আস্থা সঙ্গে বলল, আমরা সবাই এখন এই সম্পর্কটা মেনে নিয়েছি। বিয়ের পর এতটা দিন আপনারা একসাথে রয়েছেন, তাই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে আমরা বাধ্য। শুধু পরিবারের দিকে নয়, ওই মেয়ের দিকে তাকিয়ে হলেও রাজি হয়ে যান। আমি এবং সূচনা দুইজনে চাই ওই মেয়ে আমাদের সঙ্গে ফিরে যান। পরীক্ষা শেষে দু পরিবারের সন্তুষ্ট নিয়ে দুইজন জীবন শুরু করুন নতুন। মায়েরকে সরাসরি আর না বলতে পারল না রুদ্র, শুধু বলল, আমার সিদ্ধান্ত পরে জানাবো। আশা করি হ্যাঁ বদক সিদ্ধান্ত হবে। সাত সকালে হঠাৎই রুদ্র সিদ্ধান্ত নিল সে কক্সবাজার যাবে না। সে যাবে না মানে হৈমিও যেতে পারবে না। এ ব্যাপারে মাহেরের প্রথমে বিচলিত হলেও রুদ্রর সঙ্গে একান্তে কথা বলার পর শান্ত হলো। রুদ্রর সিদ্ধান্তে সন্তুষ্ট হলো সে। বিশ্বাস রেখে বোনকে বোঝানোর দায়িত্ব রুদ্রর ওপরেই ছেড়ে দিল। দুপুর পরই সূচনাকে নিয়ে বেরিয়ে গেল সে। সূচনা যতবার জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে, মাহের ততবার উত্তর দিল, কোনো প্রশ্ন নয়, 2 ঘন্টার জন্য কোনো প্রশ্ন করবেন না। 2 ঘন্টা পর যত খুশি প্রশ্ন করবেন। এর 2 ঘন্টা চুপচাপ আমাকে অনুসরণ করুন, আমি যা বলুই তাই শুনুন। ওরা বেরিয়ে যাওয়ার পরই হৈমি রুমের দরজা আটকে হাও মাও করে কাঁদতে শুরু করলো। আজ রুদ্রর ওপর ক্ষোভটা তার আকাশ ছুঁয়েছে। দরজার বাহিরে থেকে অনেক ডাকাডাকি করেও হৈমিকে দিয়ে দরজা খোলাতে পারল না। শেষের ডুপ্লিকেট চাবির সহায়তায় লক খুলে ভেতরে প্রবেশ করলো সে। দেখতে পেল বিধ্বস্ত মুখে মেঝেতে বসে আছে হৈমি। অস্থির হয়ে সে এগিয়ে এলো, চট করে পাজা কোলে তুলে নিল ছোট দেহটাকে, বলল, আরে বাবা, বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমার কথাটা শোনো, কান্না থামাও। আমি তোমাকে পুরো বিষয়টা বলছি, কেন হঠাৎ যাওয়া ক্যান্সেল করেছে সেটা শোনো। কক্সবাজার যাওয়া ক্যান্সেল করলেও একদিনের ছুটিও ক্যান্সেল করে নি, সব তোমাকে। আর কোনো কথা বলার সুযোগ পেল না রুদ্র। তীব্র ক্রোধের বশীভূত হয়ে হিংস্র বাঘিনীর মতো তাকে আক্রমণ করে বসল হৈমি। 2 হাতে অসংখ্য কিল ঘুষি দিল বুকের পাটাতে। চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলল প্রায়। শেষ পর্যায়ে সামনে 2 পাটি দাঁত দিয়ে সজোরে কামড় বসালো রুদ্রর বুকের বাঁ পাশে। ব্যথায় অকুলান হয়ে ওর ছোট্ট শরীরটা বিছানায় ছুঁড়ে ফেলতে বাধ্য হলো রুদ্র। তড়িৎ গতিতে টি শার্ট খুলে বিস্মিত হলো সে। উফ, কি যন্ত্রণা! বিস্মিত হয়ে তাকালো হৈমি ক্রোধান্বিত মুখের দিকেও। তাতে দাঁত চেপে বলল, আমার সঙ্গে ফাইট করবে? খুব ইচ্ছে আমার সঙ্গে ফাইট করার। ওকে ফাইন, প্রস্তুত হও তবে। বুকে হাত চেপে চিকিৎসার বক্স নিয়ে রুম ত্যাগ করল রুদ্র। মানাতে চেয়েছিল হৈমিকে, কিন্তু সুযোগ দিল না হৈমি নিজেই। তাই বাধ্য হয়ে সমঝোতা না করেই দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি একাই নিয়ে ফেলল। এয়ারপোর্ট থেকে কক্সবাজারে কলাতলি পয়েন্টে অবস্থিত একটি 5 তলার রিসোর্টে এসে উঠল মাহের সূচনা দম্পতি। রিসোর্টের নাম সাইমন বিচ রিসোর্ট। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের রিসোর্টগুলোর মধ্যে সাইমন বিচ অন্যতম। রিসোর্টের সম্মুখে এসে দাঁড়ালো তারা। সূচনা আচমকাই শক্ত করে মাহেরের একটি হাত চেপে ধরল। ক্ষণিকের জন্য চমকালো মাহের। অবাক চোখে তাকালো সূচনা বিস্ময়ান্বিত মুখে পানে। রুদ্রশ্বাস বেরিয়ে এলো তার। সেই যে এয়ারপোর্টে সূচনাকে জানিয়েছিল, সূচনা, আমরা 2 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি। বিয়ের পর আপনাকে তেমন কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম ঢাকা যখন এসেছি আপনার অবিস্মরণীয় জায়গাটাই একটু ঘুরে আসি, তারপর ফুরফুরে মেজাজে দুজনে বাড়ি ফিরব। কিছুক্ষণের জন্য থমকে গেছিল সূচনা। চোখের পলক ফেলেছিল মিনিট 2 পর পর। মাহের পুনরায় যখন বলেছিল, আপনি খুশি হননি? রুদ্রর কাছে শুনেছি আপনার অনেক দিনের শখ ছিল কক্সবাজারে যাওয়ার। সব ব্যবস্থা রুদ্রই করেছে। আমি নিষেধ করেছিলাম, শোনেনি।
বলেছে আমার তরফ থেকে আপনাকে আর যাই দেই এই জিনিসটা সে দিতে চায়, কারণ সে আপনার বহুদিনের জমিয়ে রাখা অভিমান ভাঙাতে চায়। মাহিরের মুখে কথাগুলো শুনে নিরুত্তর হয়েছিল সূচনা। চোখ দুটো চিকচিক করছিল ঠিকই, তবুও বুক ভরে শান্তির নিঃশ্বাস ছেড়েছিল। মনে মনে ভাইকে কৃতজ্ঞতা জানিয়েছিল খুব। একদিন পরই তার জন্মদিন। জন্মদিনের উপহারটা দারুণ লেগেছে তার। মাহিরের এখনো পর্যন্ত বলেনি এটা তার বার্থডেতে গিফট, তবুও বুদ্ধিমতী সে বুঝে নিয়েছে। মাহিরও বুঝি তাকে কোনো অসাধারণ উপহার দিয়ে চমকে দেবে এবার। এমন অহরহ উত্তেজনায় ভাবনা ভাবতে ভাবতে একটা শব্দ বিনিময় করেনি সে। মাহের ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। সূচনা কিছুতে অসন্তুষ্ট হয়নি তো? তার সে চিন্তা দূর হয়ে গেল এভাবে শক্ত করে হাতটা ধরাতে। এরপর শান্তি মিলল সূচনার বলা বাক্যটিতে। সে অবিশ্বাস্য সুরে তাকে শুধালো, আমি তো বিশ্বাসই করতে পারছি না মাহের, আমার সঙ্গে আপনার এখানে এইভাবে আসা হবে। আমি কি স্বপ্ন দেখছি? একটু চিমটি কাটুন তো আমায়। মায়ের হাত নাড়িয়ে কথাগুলো বলল সে। মাহের মুচকি হেসে চিমটি না কেটে সহসা তাকে জড়িয়ে ধরল শক্ত করে। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, এটা স্বপ্ন নেই, সত্যি। বিয়ের পর এটা আমাদের প্রথম হানিমুন ডেয়ার। পুরো শরীর জুড়ে শীতল হাওয়া দোল খেল সূচনা। কনকনে শীতের মাঝে কক্সবাজারের সমুদ্র সৈকতে শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল ওদের। সূচনা লজ্জায় মুখ দিয়ে উষ্ণ ধোঁয়া ছাড়তে ছাড়তে নুয়ে পড়া কণ্ঠে বলল, ওরা দেখছে মাহের, প্লিজ সরুন, ছাড়ুন আমায়। ওরা সাইমন রিসর্টের প্রবেশদ্বার এরিয়াতে দাঁড়ালো। সূচনা কথাটি শুনে সহসা মাহের তাকে ছেড়ে দিয়েছে। ডান দিক বাঁ দিক সামনে পেছনে তাকিয়ে সে মাত্র 3 জন লোক দেখতে পেল। এদের রয়েছে 2 জন কাপল আর একজন সিঙ্গেল ম্যান। তারা ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কাপলদের মধ্য থেকে ছেলেটা এসে উদ্দেশ্য করে বলল। মাহে সৌজন্যপূর্ণ হেসে জবাব দিল। হ্যালো, সেম টু ইউ। সূচনা লজ্জায় গাল দুটো লাল হয়ে নত মুখে দাঁড়িয়ে। মাহেরও কিঞ্চিত লজ্জায় অধরে হাসি ছড়ালো। মাথা চুলকে এক হাতে লাগেজ, অপর হাতে সূচনার নরম হাতটা চেপে ধরে এগিয়ে গেল ভিতরে। সূচনার মস্তিষ্ক জুড়ে আন্দোলন হতে লাগলো মাহেরের বলা একটি বাক্যই, হানিমুন। শব্দটা হৃদয়ে যেন ধড়াক ধড়াক করে উঠল। তাকে নিয়ে মাহেরের পরিকল্পনা এত দূর এগিয়ে গেল, অথচ সে জানতেও পারল না। কোনোভাবে তার মনের চলা অনুভূতি টের পেয়ে গেল নাকি? যেই ভবিষ্যৎ চিন্তা শাশুড়ি মা তার মাথায় ঢুকিয়ে দিয়েছে তা কি টের পেয়েছে মাহের? পাক টের। সে তো এটাই চাইছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। এবার সত্যি সত্যিই তার সংসারটা হোক, তার আর মাহেরের সম্পর্কটা পূর্ণতা পাক, ভালোবাসার ছোঁয়া পড়ুক তাদের দাম্পত্য জীবনে। যেই ভালোবাসা সুখের হাতছানি দিক, তাদের পরিপূর্ণ মিলন ঘটুক। তার কোল আলো করে আসুক ফুটফুটে একটি শিশু, যে তাকে মা বলে ডাকবে, মাহেরকে ডাকবে বাবা বলে। কিন্তু তার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন, সেটাও পূরণ হোক। এতকাল শুনে আসা প্রবাদটা এবার নিজ জীবন দিয়ে উপলব্ধি করতে চায় সে। যে নারী রাঁধতে জানে, সে নারী চুলও বাঁধতে জানে। নারীরা অনেক বেশি শক্তিশালী, ক্ষমতাবান। নারীর তুলনা নারী নিজেই, নিজের তুলনা নিজেই হয়ে দেখাবে সূচনা। সন্ধ্যার পর রুমে ফিরল রুদ্র। হৈমিকে দেখল বেঘোরে ঘুমাচ্ছে। মাথাটা বেশ ঠান্ডা এখন, তাই ঠান্ডা মাথায় একটি নিখুঁত পরিকল্পনা করেছে সে। সেই পরিকল্পনা অনুযায়ী হৈমিকে ডেকে তুলল। ঘুমের ঘোরে উঠে বসল হৈমি। ঝুলুনি খেতে লাগলো অবিরত। রুদ্র হাফ নিঃশ্বাস ছাড়ল। সাইড টেবিল থেকে জগের পানি গ্লাসে ভরল। এরপর তা হৈমির সামনে ধরে শান্ত গলায় আদেশ করল,
পানিটা খাও। হৈমি হাই তুলতে তুলতে রুদ্রর দিকে অদ্ভুত করে তাকালো। অস্ফুট স্বরে বলল, দরদ দেখাচ্ছে দরদ? আমার কারো দরদের প্রয়োজন নেই। অস্ফুট হলেও রুদ্র কথাটা বুঝতে পারল। দাঁতে দাঁত চেপে কঠিন করে কয়েক পলক তাকিয়েও রইল। হৈমি বিড়বিড় করে আরও কিছু বলছিল। রুদ্র সেদিকে কান দিল না। সহসা বাম হাত দিয়ে হৈমির ঘাড়টা চেপে ধরল। ডান হাতে গ্লাসটা মুখের কাছে চেপে ধরে দৃঢ় স্বরে বলল, পানিটা খাও, ভালো লাগবে। রুদ্রর সঙ্গে সংসার মানে পড়তে পড়তে বিপদ। এই দুঃখ বুকে চেপে পানিটা সম্পূর্ণ শেষ করলো হৈমি। রুদ্র থেকে মুক্তিও মিল। তার বীর বাহাদুর সাহেব এবার আরও একটি আদেশ ছুড়ে দিল। খাবার গরম করে গিয়ে আজ তাড়াতাড়ি খাবো আমরা। খাবার গরম করে রুদ্রকে ডাকতে এলো হৈমি। বলল, খাবার হয়েছে, খেতে মন চাইলে আসতে পারেন। রুদ্র ভুরু কুচকে তাকিয়ে দেখলো হৈমি যেই স্পিডে এসেছিল সেই স্পিডে চলে গেল। বাঁকা হেসে সেও ডাইনিং রুমে গেল। হৈমি খাবার বেড়ে বসে আছে। রুদ্র চেয়ার টেনে বসতে বসতে বলল, এবার শেষে বসো। ভ্রু কুচকে হৈমি জবাব দিল, আমি কারো পাশে বসতে আগ্রহী নই। আমি আগ্রহ করো না ডার্লিং, একটু পর আমার বুকের নিচে শুতেও হবে। আকস্মাৎ চোখ দুটো বড় বড় করে দাঁড়িয়ে পড়ল হৈমি। কি সাংঘাতিক কথাবার্তা! মুহূর্তেই আবার দমে গেল। বুকে নিয়ে শোয়া মানে অশ্লীল কিছু হয়তো বোঝায়নি, বুকে নিয়ে ঘুমানোর কথাও বোঝাতে পারে। সে শুধু শুধু হাইপার হয়ে গেছে ভেবেই পুনরায় বসল। রুদ্র এক ধ্যানে তাকিয়ে তার কাণ্ড দেখছিল। সেভাবে ভ্রু নাড়িয়ে বলল, কি হলো? পাশে এসো, খাইয়ে দাও। হাত দিয়ে খেতে ইন্টারেস্ট পাচ্ছে না। ঠোঁট উল্টে বিচলিত ভঙ্গিতে তাকিয়ে রইল হৈমি। মনের কোণে কক্সবাজার যেতে না পারার কষ্টটা কাঁটা দিয়ে উঠল। মেজাজ দেখিয়ে বলল, পারবো না। আপনি আমার অনেক প্ল্যানকে গলা টিপে হত্যা করেছেন। আপনাকে আমি আর আদর করব না, ভালোবাসবো না। বাঁকা হেসে রুদ্র শোধালো, এমন করে বলছো যেন আদর করে ভালোবেসে আমাকে ভাসিয়ে ফেলেছ। তার মানে আমি আপনাকে আদর করিনি, ভালোবাসিনি? আপনি একটা মীর জাফর। না 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 না, আপনি একটা বেঈমান। কলিজার টুকরো করে ভুনা করে খাওয়ালেও আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন না, বলবেন লবণ কম পড়েছে। লবণ কম দিলে তা তো বলবোই। রাগে ফুঁসতে শুরু করলো হৈমি। রুদ্র শীতল দৃষ্টি চেয়ে বলল, আর মাত্র 3 দিন আছে। এই 3 দিন প্রত্যেক বেলা আমাকে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, যতটা আদর দিতে পারো দেবে, যতটা ভালোবাসতে পারো বাসবে। সহসা হৈমির জীবনের সমস্ত বাতি যেন এক দমকা হাওয়ায় তোড়ে নিভে গেল। সে আটকানো কণ্ঠে বলল, মানে? তার এই কণ্ঠস্বর প্রীত দৃষ্টিজোড়া দেখে অনেকটাই অবাক হলো রুদ্র। হৈমি কি তাকে হারানোর ভয় পেল, বা তাকে ছেড়ে যেতে নারাজ বলে এমন রিয়াকশন দিল? মস্তিষ্কে বিচরণ করা প্রশ্নগুলোর উত্তর মেলাতে মুহূর্তেই একটি কৌশল অবলম্বন করলো সে। বলল, তুমি মাহির আর সূচনার সঙ্গে বাড়ি ফিরে যাবে, এটাই মানে। কেন? কেন শব্দটি উচ্চারণ করলো হৈমি। মুখটা তার থমথম। রুদ্র মনে মনে ব্যাপক হাসি হাসলো। বলল, আসলে হয়েছে কি, আমাদের এইভাবে বিয়েটা দুবারের কেউ মেনে নিতে পারেনি, বিশেষ করে দাদিন আর তোমার মা। তোমার মা আমার প্রতি এতটা অসন্তুষ্ট যে বোনের সঙ্গে তার সম্পর্ক দিন দিন অবনতি ঘটছে। ভাই হয়ে বোনের এত বড় সর্বনাশ তো আমি হতে দিতে পারি না, তাই না? আমার আম্মু অমন নয়। প্রায় কেঁদে ফেলবে এমন করে বলল হৈমি। রুদ্র বলল, নিজের মাকে নিয়ে নেগেটিভ কিছু তোমার চোখে পড়বে না হৈমি, কিন্তু সূচনার চোখে পড়ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ফেরত পাঠিয়ে দেব। একেবারে? ভীত স্বরে হৈমি। রুদ্র ভীষণ সিরিয়াস হয়ে বলল, আমি যাব না। আমি আপনার বউ, আমি একটুকু যাব না। বায়না করে না, তোমাকে পুরোটাই যেতে হবে। সূচনার সুখের জন্য আমি সব করতে পারি, তোমাকে ছেড়েও দিতে কষ্ট হবে না আমার। সহসা কেঁদে ফেলল হৈমি। বলল, আমাদের যে বিয়ে হলো তার কি হবে?
আমরা সংসার করব না? না। আপনি তো আমাকে জোর করে সব করলেন, তাহলে এখন এমন করছেন কেন? উতলা স্বর হৈমির। রুদ্র বিরক্ত কণ্ঠে বলল, কারণটা বললাম তো। আমি আম্মুকে বলবো ভাবিকে বেশি বেশি ভালোবাসতে। সহসা রুদ্র ধমকে উঠল, বলল, আহ, এত কথা কেন? আমার জন্য তোমার জীবনটা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এত খুশি হবার কথা, মুখটা শুকিয়ে গেল কেন? চোখই বা পানি কেন? করুণ মুখে তাকিয়ে রইল হৈমি। রুদ্র বলল, চলেই তো যাবে। শেষ কটা দিন আমার কথা মতো চললে ভালো লাগতো।